আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ কিংবা ২৭ ব্যাচ, তুমি যে ব্যাচেরই হও না কেন, আজকের ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি বলবো বুটা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ৩০টি টপিক। তুমি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো আর বিশেষ করে এইচএসসি ২৬ ব্যাচের হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কোন ৩০টা ইম্পর্টেন্ট টপিক তুমি যদি পড়ে যাও তাহলে তুমি ৫টা সিকিউ অ্যাটলিস্ট কমন পাবাই। অথবা বুটানিয়ের এত ইনফো, এত হিউজ টপিকের মধ্যে সবচেয়ে বাছাইকৃত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ৩০টি টপিক নিয়ে আজকে কি আমি আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কোষ ও এর গঠনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা অবশ্যই তোমাকে ভালো মতো জানা লাগবে, প্লাস চিত্রটাও ভালো মতো আঁকতে জানতে হবে। অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেলের চিত্র তুমি কিভাবে আঁকবা সেটাও তোমার ভালো মতো ধারণা থাকতে হবে। চিত্র সহ কিন্তু সিকিউতে আসতে পারে। তারপর ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার গঠন, চিত্র সহ পার্থক্য, গুরুত্ব। মানে তোমার ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার গঠনও জানা লাগবে, চিত্র কিভাবে আঁকতে হয় সেটাও জানা লাগবে, পার্থক্য এবং গুরুত্বটাও মাস্ট জানা লাগবে। তারপর হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। ডিএনএ যে রাসায়নিক গঠন, অর্থাৎ একটা ডিএনএ কিভাবে গঠিত হচ্ছে, কি কি উপাদান বা কি কি আছে এর মধ্যে, এবং এর চিত্র সহ মাস্ট তোমার জানা লাগবে। ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ একটা ডিএনএ থেকে হুবহু আরেকটা ডিএনএ যে কপি হয়, হ্যাঁ, বা তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশনটা তোমার মাস্ট জানা লাগবে। প্রক্রিয়াটা কিভাবে হয় ধাপে ধাপে সেটা জানতে হবে। ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এবং তাদের পার্থক্য। অনেক সময় তোমার জিজ্ঞাসা করতে পারে ট্রান্সলেশন প্রক্রিয়া বিশ্লেষণ করো, ধাপে ধাপে লেখো বা ধাপসমূহ লেখো, অথবা ট্রান্সক্রিপশনের ধাপগুলো লেখো, অথবা এই দুইটা প্রক্রিয়ার পার্থক্য আলোচনা করো। এভাবে তোমার কি সিকিউতে প্রশ্ন আসতে পারে। তারপর ডিএনএ ও আরএনএ পার্থক্য অবশ্যই অবশ্যই জানা লাগবে। ডিএনএ এবং আরএনএ, আরএনএ হচ্ছে একসূত্রক এবং ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। এই ধরনের অনেক পার্থক্য আছে, এদের কাজ, তারপর হচ্ছে এদের গঠন, সবকিছু মিলিয়ে তোমার এই পার্থক্যগুলো ভালোভাবে জানা লাগবে। এরপর আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনে তোমার জানতে হবে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মাইটোসিস। মাইটোসিসের ধাপসমূহ তোমাকে জানতে হবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, তারপর হচ্ছে কি অ্যানাফেজ, টেলোফেজ। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ। এই দুইটা তোমার কি পর্যায়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব। দেখো মাইটোসিস কি এবং মিওসিস কি, এদের গুরুত্বগুলো মাস্ট জানা লাগবে। দুইটা কোষ বিভাজনের তোমার কি এই দুইটা প্রক্রিয়ার গুরুত্ব অবশ্যই জানা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে মিওসিস। মিওসিসের মধ্যে হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়। দেখো মিওসিসের দুইটা ধাপ আছে, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। মিওসিস 1 এর আবার 5টা উপপর্যায় আছে, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার কি প্যাকাইটিন, ঠিক আছে। ল্যাপ্টোটিন, জাইগোটিন, তৃতীয় নাম্বারে হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনের চিত্রও জানা লাগবে। প্যাকাইটিনের উপপর্যায়ে যে ধাপগুলো আছে একের পর এক যা যা হয় আর কি, ক্রোমোজোমের তোমার যে অবস্থার পরিবর্তনগুলো হয় সেগুলো ভালো মতো জানা লাগবে। প্যাকাইটিনে কায়াসমা দেখা যায়, এটাও ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার কোথায় হয়, প্যাকাইটিনে হয়। তো এই উপপর্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তুমি জাইগোটিনও দেখে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ক্রসিং ওভার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখবা ম্যাক্সিমাম সিকিউতে তোমার ক্রসিং ওভার বা এর গুরুত্ব আসছে। তো তোমার অবশ্যই এই টপিকটা কি ভালো মতো পড়তে হবে। তাহলে কোষ বিভাজন থেকে হচ্ছে তোমার কয়টা, 4টা, আর কোষ এর গঠন থেকে হচ্ছে তোমার 6টা। এরপর কোষ রসায়ন। কোষ রসায়ন যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের বেলায় এবার আছে, যেহেতু তোমাদের সিলেবাস হচ্ছে ফুল। তো তোমার কোষ রসায়নের মধ্যে অবশ্যই এনজাইমের ক্রিয়া কৌশল বা তালাচাবি মতবাদ, এটা অবশ্যই জানা লাগবে। কোষ রসায়নের মধ্যে ওই ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার কি এনজাইমিক ক্রিয়া কৌশল, হ্যাঁ, বা তালাচাবি মতবাদ যেটা আমরা বলে থাকি, এটা অবশ্যই দেখতে হবে। প্লাস চিত্র যদি পারো তাহলে অবশ্যই শিখে রাখবা। এরপর হচ্ছে অণুজীব, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 4। এখানে তোমার হচ্ছে কয়টা টপিক, 3, 6। এখানেও 6টা টপিক আমি দিয়েছি। দেখো টি2 ফাস, ভাইরাসের চিত্র ও গঠন। টি2 ফাস অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার এই ভাইরাসের গঠন চিত্র অবশ্যই ভালো মতো জানা লাগবে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য মাস্ট তোমার জানতে হবে। ব্যাকটেরিয়ার গঠন, চিত্র, গুরুত্ব। ব্যাকটেরিয়া কি মানে অর্থনৈতিকভাবে কিভাবে তোমার অবদান রাখে বা কেন গুরুত্বপূর্ণ, এবং এর গঠন আর চিত্র অবশ্যই জানতে হবে। তারপর ব্যাকটেরিয়াল লাইটিক চক্র, হ্যাঁ, এটার চিত্র সহ জানা লাগবে। আচ্ছা, এরপর ডেঙ্গু ম্যালেরিয়া লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ। দেখো তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে যেখানে ডেঙ্গু বা ম্যালেরিয়ার কিছু তোমার কি রোগের লক্ষণ বা কি কি হয় সবকিছু আলোচনা করা থাকবে। একটা ঘটনা দেওয়া থাকবে, কোনো একজন পার্সনের নাম দেওয়া থাকবে এবং তার এরকম এরকম লক্ষণ দেখা যাচ্ছে। এবার জিজ্ঞাসা করবে এই রোগটি কি, ওটা শনাক্ত করতে বলবে কি ডেঙ্গু নাকি ম্যালেরিয়া। দেন তোমার ওটার প্রতিকার চাইতে পারে বা প্রতিরোধ চাইতে পারে, অথবা এর আর কি কি লক্ষণ থাকতে পারে এটাও
তোমার কি জিজ্ঞাসা করতে পারে। এরপর হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। জীবনচক্র বলতে কিরকম, ওই দুই জায়গায় হয় ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। একটা হচ্ছে মানব দেহে আর একটা হচ্ছে কি মশকির দেহে। মানব দেহে কি কি হয়, হেপাটিক সাইজোগনি আর একটা কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাই না? আর তোমার ওই যে তোমার মশকির দেহে তোমার কি গ্যামেটোগনি আর অ্যাসপারোগনি, এই দুইটা হয়। তো এই পোড়াটা সম্পূর্ণ, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, হ্যাঁ, আরেকটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। এই চিত্রগুলা এবং তার সাথে কি তোমার হচ্ছে ধাপগুলা মাস্ট জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনির যে ধাপগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে চিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মশকির ক্রোপে যেটা হয় সেটাও তুমি চাইলে দেখে রাখতে পারো। কিন্তু এই ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে এই তোমার এরিথ্রোসাইটিক সাইজোগনি এই ধাপটা বেশি ইম্পর্টেন্ট। তো এটার মাস্ট চিত্র এবং কি কি ধাপ হয় পর্যায়ক্রমে সবকিছু তুমি ভালো মতো দেখে রাখবা। তাহলে এখানে মোটামুটি 17টা টপিক আমি দিয়েছি। নেক্সট আমরা আর বাকি যে কয়টা আছে সেগুলো আলোচনা করবো। এখন আমরা দেখবো তোমার শৈবাল ও ছত্রাকের কয়েকটি ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট অফ অল আমি তোমাকে বলবো উলুথ্রিক্সের মানে ইউলুথ্রিক্সের গঠন ও চিত্র। এটা অনেক বেশি দরকার, ঠিক আছে? তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো, এই চ্যাপ্টারটা থেকে এবার আসার সম্ভাবনা আছে। তো তুমি যদি এই চ্যাপ্টারটা দেখো মানে শৈবাল ও ছত্রাক, তাহলে ইউলুথ্রিক্সের গঠন এবং চিত্রটা অবশ্যই দেখবা শৈবালের, বুঝছো? এরপর এগারিকাস ছত্রাকের, এর গঠন ও চিত্রটা অবশ্যই দেখবা। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে সিকিউর একদম ঘতে মানে শেষের প্রশ্নে দেওয়া থাকতে পারে, মানে আসার সম্ভাবনা বেশি, যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বা কিরকম অবদান রাখে ছত্রাক, কিভাবে অর্থনৈতিকভাবে এটা গুরুত্বপূর্ণ, এভাবে কোয়েশ্চেন আসবে। তারপর ল্যাট ব্লাইট আলোর বিলম্বিত দশা রোগ, এটা হচ্ছে আলোর যে বিভিন্ন ধরনের রোগগুলো হয়ে থাকে, অবশ্যই এটা পড়ছো তোমরা শৈবাল ও ছত্রাক চ্যাপ্টারটাতে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মিস দিবা না, ঠিক আছে, যদি তুমি এই চ্যাপ্টারটা পড়ে যেতে চাও। আচ্ছা, এরপর নগ্নবীজি আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজির মধ্যে আমি যদি বলি তাহলে সাইকাসের কোলায়েড মূল এবং সাইকাস জীবন্ত জীবাশ্ম কেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ঠিক যেমন অনুধাবন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই তোমার কি গতেও আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, সাইকাস থেকে আসবেই। নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য, এটা আরেকটা হচ্ছে কি পোয়েসি মালবেসি। এই দুইটার ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে বৈশিষ্ট্য, গুরুত্ব, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, ঠিক আছে? তুমি নগ্নবীজি আবৃতবীজির মধ্যে প্রথমত সাইকাসের কোনো টপিক তুমি বাদ দিতে পারবা না। এরপর হচ্ছে পোয়েসি আর মালবেসি, এদের পার্থক্য, গুরুত্ব, বৈশিষ্ট্য, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক সব জানা লাগবে। তাহলে সাইকাস আর পোয়েসি মালবেসি এদের কি পার্থক্য, বৈশিষ্ট্যগুলো তুমি কোনোভাবে কি করতে পারবে না, মিস দিতে পারবে না বা স্কিপ করতে পারবে না। এরপর টিস্যুতন্ত্র থেকে তুমি যদি দেখতে চাও তাহলে অবশ্যই একবীজপত্রী মূলের গঠন। তুমি যদি 25 সাল কিংবা 23 সালের প্রশ্ন যদি একটু বিশ্লেষণ করে দেখো বা একটু যদি পেজগুলো উল্টিয়ে দেখো, তখনই তুমি শুরুতেই দেখবা হচ্ছে একবীজপত্রী মূলের গঠনটা, অথবা কাণ্ডের গঠন, না হয় মূল না হয় কাণ্ড, এবং একবীজপত্রী মূল এবং কাণ্ডের পার্থক্য, অর্থাৎ মূল কাণ্ডের গঠন, চিত্র এবং এদের পার্থক্যগুলো অবশ্যই জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে জীব প্রযুক্তি। এটা থেকে তুমি একদম শিওর থাকো যে একটা সিকিউ আসবেই আসবে, ঠিক আছে? একদম হুবহু কমন। টিস্যু কালচারের ধাপসমূহ মাস্ট লাগবেই। তারপর রিকম্বিনেট ডিএনএ তৈরির ধাপ, ঠিক আছে? তারপর ইনসুলিন কেমনে প্রস্তুত করতে হয়, এবং শেষে জীব প্রযুক্তির গুরুত্ব বা সম্ভাবনা। তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপরের তিনটা মানে টিস্যু কালচার, এটার ধাপগুলা ভালো মতোই জানতে হবে। চিত্র সহ তুমি যদি ভালো মতো দেখে রাখতে পারো আরো বেশি কি হবে, এটা ইজি হবে তোমার জন্য, বা তুমি আরো ভালো মতো লিখে দিয়ে আসতে পারবা। এরপর হচ্ছে রিকম্বিনেট ডিএনএ, এটা অবশ্যই তোমার কি পারতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর নিচের গুলো হচ্ছে ইনসুলিন প্রস্তুতি, জীব প্রযুক্তির গুরুত্ব, এটা মাঝে মাঝে আসে। আচ্ছা, তাহলে এখন আমি যদি ওভারঅল বলি, তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোষের গঠন, কোষ বিভাজন, তারপর হচ্ছে কি অণুজীব, হ্যাঁ, তারপর হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি, তারপর হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, আরেকটা হচ্ছে তোমার জীব প্রযুক্তি, হ্যাঁ, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আমি উদ্ভিদ শারীরতত্ত্বের ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে তুলে দিই নাই, কারণ আমি অন্য আরেকটা ভিডিওতে আলাদাভাবে বলছিলাম যে উদ্ভিদ শারীরতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি টপিক, ঠিক আছে? এটা যেহেতু আমি অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি, তাই এখানে আমি আর মানে তোমাকে বলিনি। আর হচ্ছে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানে উদ্ভিদের যে প্রজনন এটা বাদ দিছি মানে 10ম অধ্যায়। এরপর হচ্ছে তোমার উদ্ভিদ শারীরতত্ত্ব, এই চ্যাপ্টারটা আমি দিইনি, ঠিক আছে? তবে আমি ওভারঅল যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এবং তার পাশাপাশি যে ইম্পর্টেন্ট টপিক সবচেয়ে মোস্ট 30টা বা 31টা টপিক আমি এখানে তুলে ধরছি। আশা করি এই টপিকগুলো যদি তুমি ভালো মতো পড়ে যেতে পারো তাহলে তুমি 5টা সিকিউ মাস্ট পাবা। আর চ্যাপ্টারের যদি কথা বলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাহলে কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, তারপর হচ্ছে তোমার
নগ্নবীজি, আবৃতবীজি, হ্যাঁ, তারপর হচ্ছে জীব মানে জীব প্রযুক্তি। এই 5টা অধ্যায় তুমি কোনোভাবেই কি করবা না, স্কিপ করবা না। বিশেষ করে কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, তারপর কি নগ্নবীজি, আবৃতবীজি, আর একটা হচ্ছে জীব প্রযুক্তি। এই 5টা অধ্যায় মাস্ট তোমাকে পড়তেই হবে। তুমি যদি এই 5টা অধ্যায় যদি পড়ে যাও তাহলে তোমার 5টা সিকিউ কমন পড়ে যাবে। আর টপিক তো আমি বলে দিছি, কারণ এখন যেহেতু তোমাদের সময় খুবই কম, তাই তোমরা সব টপিক টাচ করতে পারবা না। কিছু কিছু টপিক তোমাকে এখন স্কিপ করতে হবে সময়ের কারণে, কারণ তোমার কাছে এখন খুবই সময় কম, ঠিক আছে? তো তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা বা ইম্পর্টেন্ট টপিক গুলো অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার ট্রাই করবা এই শেষ সময়ে যত বেশি পারো, ঠিক আছে? তারপর হচ্ছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ না, সেরকম টপিক পড়ে সময় নষ্ট করার এখন দরকার নেই। যেহেতু তোমাকে অনেক টাইম দেওয়া হয়েছিল আগে, তুমি ওই টাইমটুকুতে অনেক পড়েছো, এখন শেষ সময় এসে তুমি যদি সবকিছু পড়তে যাও তাহলে তোমার প্রিপারেশনটা হবে না ঠিক মতো। তুমি যেভাবে প্রিপারেশন নিতে চাচ্ছিলা বা প্রস্তুতি নিতে চাচ্ছিলা সেভাবে তুমি পারবা না। তো একটা বেটার বা যেভাবে তোমার প্রস্তুতি নেওয়া উচিত এখন এই শেষ সময়ে, ঠিক সেভাবে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। কম সময়ের মধ্যে ইফেক্টিভলি প্রস্তুতি নেওয়া লাগবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং কমেন্টে জানাবা তোমরা কে কোন বেচ এবং কোন বিষয় নিয়ে তোমাদের নেক্সট এরকম কন্টেন্ট ভিডিও লাগবে, অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলটা যদি চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমাদের অবশ্যই একটা পেজ আছে স্পার্কেজ, যেটির লিংক আমি কমেন্টে দিয়ে দিব, ডিসক্রিপশনেও তোমার থাকবে। তুমি অবশ্যই এই পেজটাও চাইলে ফলো দিয়ে রাখতে পারো, আর বন্ধুদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।